আপনারা শুনছেন বাংলা ও বিশ্ব সাহিত্যের কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আজকে আমাদের নিবেদন ভুতুড়ে বাড়ি। লেখক এডগার অ্যালান পো। আমার ছোটবেলাকার বন্ধু রোডেরিক আশার। বহুদিন আমার দেখা সাক্ষাৎ নেই ওর সঙ্গে। ওর একটা চিঠি পেয়েছি কিছুদিন আগে। চিঠিটা শুধু অনুরোধে ভরা। রোডেরিক লিখেছে ও ভীষণ অসুস্থ, ভীষণ কষ্ট পাচ্ছে মানসিক ও শারীরিক রোগে, যার জন্যে ও আমাকে বারবার অনুরোধ করেছে ওর বাড়িতে গিয়ে কয়েক সপ্তাহ থাকবার জন্য। আর আমি গেলে নাকি ও শারীরিক ও মানসিক দুটো রোগই খানিকটা উপশম হবে। তাছাড়া আরও লিখেছে আমি গেলে ওর মন ভালো হয়ে যাবে। ওর চিঠিটা পড়ে আমি আমার বন্ধুর অনুরোধ না রেখে পারলাম না। মনে মনে নিজেকে প্রস্তুত করলাম যাবার জন্যে। আমি রওনা হলাম। সেদিনটা ছিল শরৎকালের একটা ক্লান্তিকর নিস্তেজ আবহাওয়ার দিন। চারিদিক সব চুপচাপ। আকাশ থেকে যেন নিচের দিকে নেমে আসতে চাইছে শান্তশিষ্ট মেঘগুলো। এই রকম একটা পরিবেশের মধ্যে দিয়ে আমি ঘোড়ার পিঠে চেপে গ্রামের নির্জন পায়ে চলা রাস্তা দিয়ে এগিয়ে চললাম। যেতে যেতে রাত্রির অন্ধকার ক্রমশ গাঢ় হতে আরম্ভ করল। রোডেরিক আশারের বাড়িটা আমার গন্তব্যস্থল ছিল। আমার বন্ধুর বাড়িটার দিকে তাকিয়ে মনটা দুঃখে ভরে উঠল বেশ খানিকটা যাওয়ার পর। বাড়িটার চারপাশের জায়গাগুলো ভালোভাবে দেখতে লাগলাম। যেতে যেতে দেখলাম দেয়ালগুলো একেবারে বিবর্ণ ফ্যাকাশে, আর জানালাগুলোও ফাঁকা ফাঁকা মলিন বর্ণ। তাছাড়া দেখলাম নলখাগড়ার জঙ্গল আর কিছু মৃত গাছের গুঁড়ি। মনের মধ্যে অদ্ভুত রকমের একটা অনুভূতি এলো। মনে হলো পৃথিবীর অন্য কোনো জায়গার সঙ্গে এই জায়গার কোনো তুলনা করা যায় না। আমি আমার মনের থেকে এই সব আজে বাজে চিন্তাগুলো ঝেড়ে ফেলে ভাবতে লাগলাম, হঠাৎ আমি কেন এই সব ভাবছি আষাঢ়ের বাড়িটার সম্পর্কে? তবে মনে হলো কোন অলৌকিক শক্তি আমার মনটাকে এইভাবে আচ্ছন্ন করে তুলছে। আমার মনটা ছেয়ে গেল একটা আবছা কল্পনায়। এত ভেবেও এই রহস্যের কোনো সমাধান করতে পারলাম না। আমি এগোতে লাগলাম নানান কথা ভাবতে ভাবতে। হঠাৎ বাড়িটার সামনে গিয়ে কালচে মতো যে খালটা বয়ে গেছে দেখতে পেলাম। খালটার সামনে এসে ঘোড়াটাকে থামালাম। খালের জলের দিকে তাকালাম। জলের নিচে ফ্যাকাশে নলখাগড়াগুলো আর মৃত গাছের গুঁড়িগুলো চোখে পড়ল। আরো স্পষ্ট করে দেখতে পেলাম জানালাগুলোকে কেমন যেন উল্টে রয়েছে। একটা রোমাঞ্চকর শিহরণ খেলে গেল আমার সারা শরীর মন জুড়ে। বিষণ্ণ নির্জন ভুতুড়ে বাড়িটার দিকে তাকিয়ে মনটা কেমন কেঁপে উঠল। সাথে সাথে রোডেরিকের মুখটা মনের মধ্যে ভেসে উঠল। সত্যি কথা বলতে কি, আমি আমার বন্ধুর সম্পর্কে খুব কমই জানি, কারণ ও খুব রক্ষণশীল পরিবারের ছেলে, উঁচুদরের কাজকর্মের জন্য বিখ্যাত। ওদের কাজকর্ম অনেকেরই প্রশংসা কুড়িয়েছে। আমি ওদের বংশের একটা ব্যাপার লক্ষ্য করেছি, তা হলো রোডেরিকের বংশে লোকসংখ্যা একদমই বাড়েনি, যার ফলে ওদের অস্তিত্ব প্রায় লোপ পেতে বসেছে। আমি একদৃষ্টে খালটার দিকে তাকিয়ে থেকে এই সব কথাগুলো ভাবছিলাম। সেই সঙ্গে আমার ভেতরের সেই অলৌকিক অনুভূতিটা টের পাচ্ছিলাম। মনে ভাবলাম, ছোটদের মতো আমার মনটাকেও কুসংস্কারে গ্রাস করে ফেলছে। মনের অবস্থা এমন হলে মানুষের যেমনটি হয় ঠিক তেমনই আমার গা ছমছম করতে লাগলো। টান টান হয়ে উঠল স্নায়ুগুলো। ক্রমশ ভয়ে আতঙ্কে আমি মরিয়া হয়ে উঠলাম। জোর করে খালের থেকে দৃষ্টিটা সরিয়ে সোজাসুজি বাড়িটার দিকে চোখ রাখলাম।
কিন্তু কিছুতেই মনটা স্থির করতে পারলাম না। একটা ভয়ঙ্কর ভাবনা আমার মনটাকে ক্রমশ অসুস্থ করে তুলতে লাগলো। আমি বাড়িটা ও তার চারপাশটা ঘিরে নানা রকম কল্পনা করতে লাগলাম। আমার দেখা পরিচিত পরিবেশের সঙ্গে এই জায়গার কোথাও কোনো মিল খুঁজে পেলাম না। মনে হতে লাগলো গাছের গুড়ি, ফ্যাকাশে দেওয়াল মনে যেন এই রহস্যময় খালটা থেকে উঠে আসছে। ছড়াতে লাগলো মনের কল্পনাগুলো ধীরে ধীরে ডালপালার জীবাণুর মতো। আমার মনের সমস্ত চিন্তাভাবনাগুলোকে জোর করে চুপ করিয়ে ভালো করে দেখতে লাগলাম বাড়িটাকে। এইবার আমার নিখুঁতভাবে সমস্ত কিছু নজরে পড়ল। বাড়িটা একেবারে প্রাচীন আমলের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সব দিক থেকে। রংচটে বিবর্ণ ফ্যাকাশে হয়ে গোটা বাড়িটা দাঁড়িয়ে আছে। আসলে বাড়িটার কি রং ছিল তাও বোঝা যাচ্ছে না। বাড়ির বাইরেটা বিবর্ণ হয়ে পড়েছে। উঁচু ছাদের কোণ থেকে অনেকগুলো মাকড়সার জাল ঝুলে আছে। এত পুরনো হলে কি হবে, বাড়িটা একেবারে ধ্বংসের স্তূপে পৌঁছায়নি। আমি বিস্মিতভাবে দেখলাম এত প্রাচীন হয়েও বাড়িটা ঠিক মাথা উঁচু করে তুলে দাঁড়িয়ে আছে। কোনো অংশই এখনো ছেড়ে পড়েনি। নিখুঁতভাবে সমস্ত কিছু দেখতে দেখতে আমি বাড়িটার একেবারে সামনে এসে দাঁড়ালাম। বাড়িটার ভেতর থেকে লোক বেরিয়ে এসে আমার ঘোড়াটাকে নিয়ে গেল। মনে হলো লোকটা বাড়ির চাকর। তারপর আমি হাঁটতে হাঁটতে করিডোরে এসে পৌঁছালাম। খিলান ঘেরা করিডোরটা দেখতে ভারী অদ্ভুত। চাকরটা এসে আমাকে নিয়ে যেতে লাগলো রাস্তা দেখিয়ে। জায়গাটা ভারী অন্ধকার আর যাবার রাস্তাটাও কেমন আঁকা বাঁকা। আমাকে নিয়ে চলল লোকটা ওর মালিকের স্টুডিওর দিকে। আমি শুধু ওকে অনুসরণ করে যাচ্ছিলাম। যেতে যেতে আমার সেই আগের ভৌতিক অনুভূতিটা মনের মধ্যে চাড়া দিয়ে উঠল। যা কিছু দেখতে পেলাম সবই আমার চোখে অদ্ভুত মনে হতে লাগলো। আশেপাশে যা দেখলাম সবই আমার অচেনা অজানা মনে হলো। সিঁড়ির মুখে রোডেরিকের পরিবারের ডাক্তারের সঙ্গে দেখা হয়ে গেল। ভদ্রলোক আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন, তারপর আমার পাশ দিয়ে চলে গেলেন। আমার শরীরে লাগলো ওর মৃদু স্পর্শ। এইবার চাকরটা দরজা খুলে আমার বন্ধু রোডেরিক আশারের কাছে নিয়ে গেল। প্রথম যে ঘরটা দেখলাম সেই ঘরটা বেশ উঁচু, আর বড় বড় জানালাগুলো সব লম্বাটে আর সরু। জানালাগুলো কালো রঙের ওক কাঠের তৈরি। মেঝে থেকে জানালাগুলো এত উঁচুতে ছিল যে ছোঁয়া যায় না। লাল আলোর একটা মৃদু রেখা জানালাটির জাফরি ভেদ করে ঘরের মধ্যে ঢোকায় পড়ার ঘরের সব কিছু স্পষ্টভাবে দেখতে পেলাম। খুব সূক্ষ্ম দৃষ্টি দিয়ে আমি ঘরটার সব কিছু দেখতে লাগলাম। দেয়ালগুলোতে কালো রঙের ঝালর ঝোলানো। ঘরে পুরনো ভাঙাচোরা আসবাবপত্র ভর্তি। চারদিকে অনেক বইপত্র ও বাদ্যযন্ত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এই সব দিকে কারো নজর আছে বলে আমার মনে হলো না। তাছাড়া ঘরের সমস্ত পরিবেশটাও কেমন যেন বিষণ্ণতায় মলিনতায় পরিপূর্ণ ছিল। ঘরের মধ্যে একটা সোফার উপর রোডেরিক লম্বা হয়ে শুয়ে রয়েছে। আমাকে দেখেই ও সোফা থেকে উঠে বসলো ও মৃদু হেসে আমাকে অভিনন্দন জানালো। আমি ওকে দেখে বুঝলাম আমাকে দেখে ও সত্যিই খুব খুশি হয়েছে, আর মনে হলো সত্যিই রোডেরিক আমাকে খুব ভালোবাসে। আমরা দুই বন্ধুতে বসে কথা বলতে আরম্ভ করলাম। কথা বলতে বলতে ও যখন থেমে যাচ্ছিল তখন আমি কিছুটা ভয় আর কিছুটা সহানুভূতিপূর্ণ দৃষ্টি নিয়ে ওর দিকে তাকাচ্ছিলাম। ভাবছিলাম মানুষ কি রকম করে এই রকম বদলে যেতে পারে। রোডেরিক আমার সেই ছোটবেলাকার বন্ধু, যার সঙ্গে আজকের বিছানায় শোয়া রোডেরিককে কিছুতেই মেলাতে পারছিলাম না। যদিও মিল খুঁজে পাচ্ছিলাম ওর মুখটায়,
ওর বড় বড় চোখ দুটো পরিষ্কার আর চকচকে, ঠোঁট দুটো খুবই পাতলা আর ফ্যাকাশে, নাকটা বেশ লম্বাটে কিন্তু নাকের ডগাটা খানিকটা বাঁকা, চিবুকটার গড়ন খুব সুন্দর, মাথার চুলগুলো, হাবভাব ও কথা বলার ধরন এত বদলে গেছে যে আমার মনে সন্দেহ হচ্ছে আমি ঠিক আমার বন্ধু রোডেরিকের সঙ্গে কথা বলছি কি। ওর এই অচেনা ভাবভঙ্গি, কথাবার্তারা সব আমাকে অবাক করে দিচ্ছিল। মনে মনে আমি ভয় পেয়ে গেলাম। আর 5টা সাধারণ মানুষের সঙ্গে এই বিছানায় শুয়ে থাকা রোডেরিকের মিল খুঁজে আমি পেলাম না। ওর কাছে কোনো কিছু প্রকাশ করলাম না, মনে মনে ভয় পেলেও। আমরা দুজনে কথাবার্তা বলে যেতে লাগলাম। রোডেরিক আমাকে ডেকে আনার কারণগুলো খুলে বলতে লাগলো, আর আরও বলল ও আমার কাছ থেকে কি রকম সাহায্য চায়। তারপর আস্তে আস্তে ও বলতে শুরু করলো ও শারীরিক ও মানসিক রোগের প্রধান কারণগুলো পারিবারিক। ও প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে এই রোগটা কাটিয়ে উঠবার জন্য। কিছুক্ষণ কথা বলার পর রোডেরিক ক্লান্ত হয়ে চুপ করে বসে থাকলো। তারপর বলল, এই ঘটনাগুলো খুব শীঘ্রই ঘটে যাবে। আমি ওর কথাবার্তা শুনে বুঝতে পারলাম ও মানসিকভাবে খুবই অসুস্থ। ওর কাছে সব কিছুই বিষাদ লাগে, কোনো কিছুতে ওর মন নেই, কোনো খাবার পছন্দও করে না, এমনকি কোনো ফুলের গন্ধ পর্যন্ত সহ্য করতে পারে না। চোখে আলো পড়লে ক্ষেপে যায়। পোশাকের প্রতি ওর কোনো নজর নেই, শুধু এক ধরনের পোশাক ছাড়া কিছুই পরতে ভালোবাসে না। শুধু অদ্ভুত অদ্ভুত বাদ্যযন্ত্রের শব্দ শুনতে ভালোবাসে। এক মনে ও এই বিচিত্র ধরনের শব্দ শুনতে ভালোবাসত। রোডেরিক আবার বলে চলল, জানো, হয়তো আমি শীঘ্রই মারা যাব। আমার সময় প্রায় শেষ হয়ে এসেছে। ভবিষ্যতের ঘটনাগুলোর কথা ভেবেই আমি শেষ হয়ে যাচ্ছি। আমি সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকি, কখন যে সেই ঘটনাটা আমার জীবনে ঘটে যায় আর তখনই আমি মরে যাব। এটাই আমার সবথেকে ভয়ঙ্কর আতঙ্ক। ও থামল একটানা কথাগুলো বলে। আমি বুঝলাম এইটাই ওর মানসিক অসুস্থতার মূল কারণ। রোডেরিকের মনটা কুসংস্কারে আচ্ছন্ন হয়ে গেছে এই বাড়িটা থেকে, যার ফলে ওর মানসিক অসুস্থতা দেখা দিয়েছে। আর এই মানসিক অসুস্থতার থেকেই ওর শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে। ও ভীষণ একা এই বাড়িতে। ওর আপনজন বলতে ওর একমাত্র বোন, যাকে রোডেরিক ভীষণ ভালোবাসে। আমরা যখন কথা বলছিলাম তখন ওর বোন ম্যাডলিন আমাকে না দেখেই চলে গেল। আবার কিছুক্ষণ বাদে ফিরে এলো। ওর দিকে তাকাতেই আমার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি সারা মনটায় ছেয়ে গেল। ম্যাডলিন বেশিক্ষণ দাঁড়ালো না, তাড়াতাড়ি করে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আমি একটু অবাক হয়ে রোডেরিকের দিকে তাকালাম। দেখলাম ওর রুগ্ন হাতটা দিয়ে মুখটা ঢেকে রেখেছে আর আঙুলের ফাঁক দিয়ে ওর চোখের জল পড়ছে। ওই শীর্ণ হাতের আঙুলগুলো ও চোখের জল দেখে মনটা আমার কষ্টে ভরে উঠল। বেশ কয়েকদিন কেটে গেল এই ভুতুরে বাড়িটায়। আমি কিন্তু কখনো ওর বোনকে নিয়ে কোনো কথা বলতাম না। আমি সবচেয়ে বেশি ব্যস্ত ছিলাম আমার বন্ধুকে নিয়ে। ওর মানসিক ও শারীরিক যন্ত্রণা কমানোর দিকেই আমার লক্ষ্য ছিল। আমরা দুজনে একসঙ্গে পড়াশুনো করেছি, ছবি এঁকেছি, গিটার বাজিয়েছি। খুব গভীর বন্ধুত্ব ছিল আমাদের মধ্যে। রোডেরিক ছবি, গান, লেখাপড়া কোনটাই বাদ দেয়নি। কিন্তু এত গভীর বন্ধুত্ব থাকলে কি হবে, আমি কখনো রোডেরিকের মনের ভিতর ঢুকতে পারিনি, ওকে ঠিক বুঝে উঠতে পারিনি। তাছাড়া ওর পড়াশুনোর আসল উদ্দেশ্যটা যে কী তা বুঝতে পারতাম না। সবচেয়ে বড় কথা হলো, কেন আমাকে ও ডেকেছে এবং কি কাজের জন্য তাও আমার কাছে পরিষ্কার হলো না। ওর বাজনা বাজানোর হাতটা ছিল খুবই মিষ্টি। তাছাড়া ও ছবি আঁকতো দারুণ, কিন্তু ওর বাঁকা সমস্ত ছবিগুলো একটা দুঃখ, কষ্ট, যন্ত্রণার অনুভূতি ফুটে উঠত। ছবিগুলো দেখলেই আমার মনটা কষ্টে ভরে উঠত।
বুঝে উঠতে পারতাম না আসল ব্যাপারটা কি। কিন্তু মজার কথা হলো রোডেরিকের আঁকা ছবিগুলো আমাকে ভীষণভাবে কাছে টানত। একদিন বিনা মেঘে বজ্রপাত ঘটল। রোডেরিকের প্রিয় বোন ম্যাডলিন মারা গেল। শোকের ছায়া নেমে এলো সারা বাড়ি জুড়ে। রোডেরিক শোকে দুঃখে আরও ভেঙে পড়ল। ও আমাকে ওর মনের অদ্ভুত একটা ইচ্ছের কথা বলল। ওর ইচ্ছে ম্যাডলিনের মৃতদেহটা ওদের বাড়ির দেওয়ালের ভল্টে দিন 15 জন্য রেখে দেওয়া হোক। আর এই ভল্ট বাড়ির মূল দেওয়ালের মধ্যেই ছিল। আমি রোডেরিকের ইচ্ছে মতোই সাহায্য করলাম। ম্যাডলিনের দেহটা কফিনে রাখা হলো। তারপর আমরা দুজনে মিলে ওটাকে নিয়ে ভল্টের সামনে নিয়ে এলাম। দেখলাম দেওয়ালের ভল্টটা আকারে বেশ ছোট। ঘরের ভেতরটা স্যাঁতস্যাঁতে, একদম আলো নেই। এই ভল্টটা ছিল আমার শোবার ঘরের ঠিক নিচে। ঘরটা দেখেই বোঝা গেল পুরনো আমলে এই ঘরটা ব্যবহার হতো এবং এই ঘরটায় দাহ্য পদার্থও রাখা হতো। ভল্টের ভিতরের সমস্ত জায়গা জুড়ে লম্বা লম্বা লোহার দরজা লাগানো ছিল। আমরা কফিন রাখার জায়গায় রেখে দিলাম। রাখার সময় কফিনের ঢাকনাটা সামান্য একটু সরিয়ে দিলাম। আমি ভালো করে দেখলাম ম্যাডলিনের মৃতদেহটা। মনে হলো রোডেরিকের সঙ্গে ওর বোনের মুখটার খুব মিল রয়েছে। আমি দেখলাম আমার বন্ধু বোনের দিকে তাকিয়ে আপন মনে কী সব বিড়বিড় করে বলতে লাগলো। ম্যাডলিনের বোঝা চোখ দুটোর দিকে তাকিয়ে খুব কষ্ট হচ্ছিল। পরিপূর্ণ বয়সে ম্যাডলিন মারা গেছে। ওর ঠোঁটে রহস্যময় হাসির ছোঁয়া লেগেছিল, যা আমার কাছে খুব ভয়ঙ্কর মনে হচ্ছিল। তাই ওর দিকে তাকিয়ে থাকতে পারলাম না বেশিক্ষণ। ঢাকনাটা সরিয়ে আমরা কফিনটা ঢেকে দিলাম। তারপর ভল্টে রেখে লোহার দরজাটা বন্ধ করে আমরা দুজনে ফিরে এলাম। এদিকে আমার বন্ধুর মানসিক ও শারীরিক অবস্থা ক্রমশই খারাপের দিকে যেতে লাগলো। লক্ষ্য করলাম ও স্বাভাবিক আচরণগুলো সব কেমন গোলমেলে হয়ে গেছে। কোনো দিকে খেয়াল নেই, কাজকর্মে একদম মনোযোগ নেই, ঘুরে বেড়ায় উদ্দেশ্যহীনভাবে। চোখ মুখে সেই আগের মতো উজ্জ্বলতা নেই। কণ্ঠস্বর কেমন অস্বাভাবিক মনে হতে লাগলো। ওর গলার আওয়াজে একটা কাঁপুনি ভাব ছিল। আমার মনে হতো ও ভিতরে ভিতরে কাও সঙ্গে প্রতি মুহূর্তই যুদ্ধ করেছে। ওকে দেখে আমারই মনে হতো ওর অশরীরী দেহটা ঘুরে বেড়াচ্ছে। আমি মনে মনে ভীষণ ভীত হয়ে উঠলাম। যদি ওর মতো কুসংস্কারে আচ্ছন্ন হয়ে যাই, আমি তখন কি করব? মনে মনে সত্যি আমি আতঙ্কগ্রস্ত হয়ে পড়লাম। আর রোডেরিকের জন্যে মনটা কষ্টে ভরে উঠল। আস্তে আস্তে আমিও কেমন যেন হয়ে গেলাম। ম্যাডলিনকে কবর দেওয়ার পর 3-7 কেটে গেল নিশ্চিন্তেই। ঠিক 8 দিনের মাথায় আমি ভীষণ ভয় পেলাম। সেদিন অনেক রাত্রি করে এই বিছানায় শুতে গেলাম। তার সাথে মনের ভয়টা কেমন চেপে বসলো। এদিকে রাত ক্রমশ বেড়ে চলল, কিন্তু আমার চোখে ঘুম নেই। ঘুমাবার চেষ্টা করেও ঘুমোতে পারছি না। তাতে মনের ভয়টা ক্রমশ বাড়তেই লাগলো। যত সব আজে বাজে ভাবনা চিন্তা আমাকে গ্রাস করে ফেলতে লাগলো। যত মনে সাহস আনবার চেষ্টা করতে লাগলাম, ততই অজানা ভয়টা আমাকে চেপে ধরতে লাগলো। ভাবলাম এই পুরনো বাড়ি, পুরনো আসবাবপত্রের জন্যই হয়তো আমার মনটা এত দুর্বল হয়ে পড়েছে। দেখলাম মৃদু হাওয়াতে কালো আর ছেঁড়া ঝালরগুলো কেমন অদ্ভুতভাবে দুলছে। তার সাথে আমার মনে হতে লাগলো সামনের দেওয়ালগুলো এগোচ্ছে আর পিছোচ্ছে। মনের ভয়টা কাটাবার জন্য বিছানায় চাদর বালিশগুলো এদিকে ওদিকে নাড়াচাড়া করতে লাগলাম। একটা বালিশে আরাম করে মাথাটা রাখবার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই আজে বাজে ভাবনা চিন্তাগুলোকে ঝেড়ে ফেলতে পারলাম না। জানলা দিয়ে বাইরেটা দেখার চেষ্টা করলাম, কিছুতেই দেখতে পেলাম না, ঘন অন্ধকার ছাড়া। ঠিক সেই সময় অদ্ভুত একটা শব্দ শুনতে পেলাম। আমি মরিয়া হয়ে তা শোনার চেষ্টা করলাম। শব্দটা মাঝে মাঝে থামছে, আবার হচ্ছে। এইবার আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, খুব ভয় পেয়ে গেলাম। নিজের পোশাকগুলো খুলে ছুঁড়ে ফেললাম। আস্তে আস্তে ঘরে পায়চারি করতে লাগলাম। হঠাৎ থমকে গেলাম। সিঁড়িতে কাজ যেন পায়ের শব্দ শুনতে পেলাম। ভাবলাম নিশ্চয়ই রোডেরিক উঠে আসছে। আমার কথাই ঠিক হলো।
রোডেরিক একটা আলো হাতে আমার ঘরে ঢুকলো। ওর দিকে তাকিয়ে আমি ভয় পেলাম। কি ভয়ঙ্কর দেখাচ্ছে ওর মুখটা, ওর কথাবার্তাটা, হাবভাব সবই অস্বাভাবিক মনে হতে লাগলো। তবু আমি মনে মনে খুশি হলাম। মনে হলো রোডেরিক এসে আমাকে বাঁচিয়ে দিল। ও আমার দিকে তাকিয়ে বলল, ওটা দেখোনি তুমি? আমি ঠিক কিছু বুঝে উঠতে পারলাম না, তাই কোনো উত্তর না দিয়ে চুপচাপ রইলাম। রোডেরিক কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলে উঠল, তাহলে সত্যি তুমি ওটা দেখোনি? ঠিক আছে, এখনই দেখতে পাবে। কথাটা শেষ করেই রোডেরিক হাতের আলোটা নিয়ে গরাধীন জানালাটার দিকে এগিয়ে গেল। তারপর আলোটা বাইরের দিকে ছুঁড়ে ফেলে দিল। বাইরে তখন প্রচণ্ড বেগে ঝড় বয়ে চলেছে, তাই এক নিমেষে আলোটা ঝড়ের নৃত্যে হারিয়ে গেল। তার সাথে খোলা জানালা দিয়ে দমকা হাওয়া এসে আমাদের ছুঁয়ে যেতে লাগলো। এই প্রচণ্ড ঝড়ের রাতটা আমার কাছে কিন্তু বেশ মনোরম মনে হচ্ছিল, কারণ এই রাতের সঙ্গে মিশেছিল আমার ভয় আর রোমাঞ্চ। আমি বাইরেটা তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলাম। দেখলাম ঘন কালো মেঘেরা নিচু দিয়ে উড়ে যাচ্ছে, আর কালো মেঘে ঢাকা পড়ে গেছে নিচু চাঁদটা। একটাও তারা দেখতে পেলাম না আকাশে, বিদ্যুৎ চমকানোও চোখে পড়ল না, কিন্তু একটা অদ্ভুত আলো মেশানো ধোঁয়া ঘূর্ণিঝড়ের মতো খেলে বেড়াতে লাগলো। মনে হলো হঠাৎ এক ধরনের গ্যাস সমস্ত বাড়িটাকে ছেয়ে ফেলেছে। আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। রোডেরিকের দিকে তাকিয়ে আতঙ্কিত গলায় বললাম, আর দেখতে হবে না, চলো। আমি প্রায় ওকে জোর করেই জানালা থেকে সরিয়ে এনে ঘরের চেয়ারটায় বসিয়ে দিলাম আর বললাম, ওটা তেমন কিছুই নয় রোডেরিক, মনে হয় কোনো প্রাকৃতিক ব্যাপার। তার থেকে বরং জানালাটা বন্ধ করে দিই। এই ঠান্ডা হাওয়া তোমার শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। এইসব ছেড়ে চলো, তোমাকে একটা বই পড়ে শোনাই। তোমার যে বইটা সবচেয়ে ভালো লাগে সেইটাই পড়ে শোনাই। আশা করি তোমার খুব ভালো লাগবে বইটা, আর এই অন্ধকার রাতটাও কেটে যাবে। আমার কথায় রাজি হয়ে গেল রোডেরিক। ও রাজি হওয়াতে আমি খুব খুশি হলাম। আমি বইটা পড়তে শুরু করলাম। বইটির নাম ছিল পাগলের কাহিনী। স্যার লান্সটা ফার্নিং বইটার লেখক ছিলেন। আমি জানতাম আমার বন্ধুর এই বইটা খুবই প্রিয় বই। পড়তে পড়তে কাহিনীর একটা পরিচিত জায়গায় এসে পড়েছি। নায়ক এথেলরেড এক সন্ন্যাসীর বাসস্থানে যাবার জন্য অনুরোধ করে ব্যর্থ হয়ে অবশেষে জোর করে সেখানে ঢুকেছিল। বইতে লেখাটা ঠিক এমন ছিল। খুব তাড়াতাড়ি এথেলরেড দস্তানা লাগানো হাতে দরজার কাঠটা ধরল, তারপর সজোরে টান দিল, সেটাকে ভেঙে একেবারে তছনছ করে দিতে লাগলো। সেই কাঠ ভাঙার শব্দ সারা বন জঙ্গল জুড়ে প্রতিধ্বনিত হতে লাগলো। এই জায়গাটা পড়েই আমি চুপ করে গেলাম। মনে হলো এই বাড়িটার কোনো দূরের এক জায়গা থেকে এই রকম ভাঙাচোরা শব্দ ভেসে আসছে। লেখকের বইয়ের বর্ণনার সাথে হুবহু মিল আছে। প্রচণ্ড ঝড়, বাইরে তার সাথে জানালার কাঁচের ঝনঝন শব্দ, সব মিলেমিশে একাকার হয়ে গেল। আমি তবুও বইটা পড়ে যেতে লাগলাম। এইভাবে এথেলরেড দরজা দিয়ে ভিতরে ঢুকলো। সেখানে সন্ন্যাসীকে দেখতে পেল না, তার বদলে দেখল একটা ভয়ঙ্কর ড্রাগন। জীব আগুনের মতো সকলকে রূপোর তৈরি মেঝেওয়ালা একটা সোনার প্রাসাদকে পাহারা দিচ্ছে। আর ঠিক প্রাসাদের উপরের দেওয়ালে একটা চকচকে তামার ফলক ঝুলছে এবং তাতে কবিতার ছন্দে লেখা আছে, এখানে একমাত্র বীরেরাই ঢুকতে পারে, আর কোনো বীর যদি ড্রাগনকে মেরে ফেলতে পারে তাহলে এই ফলকটা সে জয় করতে পারবে। এইবার এথেলরেড ক্রুদ্ধ চোখে ড্রাগনটার দিকে তাকালো।
ও হাতের গদাটা উপরে তুলে ড্রাগনটার মাথায় সজোরে আঘাত করলো। আঘাতের চোখে ড্রাগনটা বিকট চিৎকার করে মাটিতে মুখ থুবড়ে পড়ে গেল। ড্রাগনের ভয়ঙ্কর চিৎকার এতটা সহ্য করতে না পেরে দুই হাতে কান দুটো চেপে ধরলো। এই ধরনের বীভৎস চিৎকার ও আগে কখনো শোনেনি। শেষে ড্রাগনটা মারা গেল। এতখানি পরে আমাকে হঠাৎ থেমে পড়তে হলো। আমি ভীষণভাবে অবাক হয়ে গেলাম। শুনতে পেলাম বাড়ির কোনো দূরের জায়গা থেকে একটা মৃদু অথচ তীক্ষ্ণ শব্দ কানে ভেসে আসতে লাগলো, আর তার সাথে বিকট একটা চিৎকার। ঠিক গল্পের ড্রাগনের মতো সেই চিৎকারটা এইবার আমি সত্যিই মনে মনে ভয় পেতে আরম্ভ করলাম। আমি রডেরিকের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করলাম ও কিছু বুঝছে কিনা, কোনো শব্দ শুনেছে কিনা। অবশ্য ওর হাবভাব সেই আগের মতোই মনে হচ্ছিল। চেয়ারটার এমনভাবে বসেছিল যে আমি ওকে পুরোপুরি দেখতে পাচ্ছিলাম না, কারণ ওর মুখটা দরজার দিকে ফেরানো ছিল। তবুও দেখলাম ওর ঠোঁট দুটো অসম্ভবভাবে কাঁপছে আর বিড়বিড় করে কী সব যেন বলে চলেছে। মাথাটা একেবারে বুকের কাছে নামিয়ে রেখেছে, চোখ দুটো খোলাই ছিল। ওর দেহের নাড়াচাড়া দেখে বুঝতে পারলাম রডেরিক একদম ঘুমায়নি, জেগেই রয়েছে, কিন্তু ওকে আমার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছিল। আমি এই সব কিছু লক্ষ্য করে আবার পড়তে শুরু করলাম। এইভাবে অ্যাথেলরেড সেই ড্রাগনটাকে শেষ করে জয়ের আনন্দে উল্লসিত হয়ে উঠল। ও এই বিভৎস জন্তুটার মৃতদেহ সরিয়ে নিজের যাওয়ার রাস্তা করে নিল। তারপর প্রাসাদের মধ্যে রূপোর মেঝেতে গেল। ওখানেই ঝুলনো রয়েছে তামার ফলকটা। ও যেই তামার ফলকটা নামাতে গেল ঠিক তখনই ওটা মেঝেতে পড়ে গেল। তার সাথে প্রচণ্ড একটা ভয়ঙ্কর শব্দ হলো। এইখানেও আমাকে থামতে হলো। শুনতে পেলাম দূরে কোথাও এমনই একটা তামার ফলক মাটিতে পড়ে একটা বিকট শব্দের সৃষ্টি করল। আমি ভীষণভাবে ঘাবড়ে গেলাম। মুখে কোনো কথা সরছিল না। ভয়ে আতঙ্কে হতবুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমি চেয়ারে ছেড়ে উঠে দাঁড়ালাম, কিন্তু আমার বন্ধু রডেরিক আসারের কোনো পরিবর্তন দেখলাম না। আমি ছুটে গেলাম ও চেয়ারটার দিকে। দেখলাম রডেরিকের মুখটা পাথরের মতো কঠিন, পলকহীন চোখ দুটোর কোনো ভাষা নেই, স্থির হয়ে রয়েছে। ওর সমস্ত শরীরটা একটু কেঁপে উঠল। আমি ওর কাঁধে হাত রাখতেই অসুস্থ দেহে মৃদু হেসে মাতালের মতো জড়ানো গলায় বিড়বিড় করে বলে উঠল, শোনোনি? আমি শুনেছি, কিন্তু শুধু আজকে নয়, অনেক মিনিট, অনেক ঘন্টা, অনেক দিন ধরে আমি শুনে আসছি, কিন্তু আমি কিছুই করতে পারিনি। মোদ্দা কথা হলো আমার সাহসে কুলায়নি। আমাকে তুমি ক্ষমা করো। তাছাড়া শোনো, আমি আমার বোন ম্যাডলিনের কান্না বেশ কিছুদিন ধরেই শুনছি, কিন্তু সাহস করে বলতে পারিনি। কিন্তু আজ যখন তুমি পড়তে আরম্ভ করলে, এথেলরেডের সন্ন্যাসী দরজা ভেঙে ড্রাগনটাকে মারল এবং তার সাথে ড্রাগনের আর্তনাদ আর তামার ফলকটার বিকট শব্দ সব মিলে আমাকে স্তম্ভ করে দিল। তাই আমি ওর সিঁড়িতে পায়ের শব্দ শুনতে পাইনি। রডেরিক চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল কথাগুলো শেষ করেই। দেখে মনে হচ্ছিল ওর প্রাণটা এখনই বেরিয়ে যাবে। ও চিৎকার করে বলতে লাগলো, পাগল, তোমাকে আমি বলতে পারি, আমার মন ম্যাডলিনের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। সত্যিই আমরা দেখতে পেলাম ম্যাডলিনের দীর্ঘকায় শরীরটা বাইরে দাঁড়িয়ে আছে, রক্তে মাখা ও সাদা জামাটা। ধস্তাধস্তির চিহ্ন শীর্ণ দেহের প্রতিটা অংশে দেখে মনে হচ্ছিল কাঁপছে, ছটফট করছে, আর ঠিক দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। হঠাৎ কেঁদে উঠল চাপা কণ্ঠে। তারপরও সোজা ঘরের মধ্যে ঢুকে রডেরিকের উপর ঝাঁপিয়ে পড়ল, আর রডেরিক শেষ নিঃশ্বাস ছেড়ে পরলোকে পা বাড়ালো। তখন প্রচণ্ড ঝড়ের তাণ্ডব নৃত্য চলছে বাইরে। ঝড়ের বেগে বাড়ির বাইরে গেলাম আমি। এই ঘটনার পর আমি ভয়ে আতঙ্কে ছুটতে লাগলাম। আমি ছুটছিলাম উদ্ভ্রান্তের মতো। এইবার নিজেকে অনুভব করতে পারলাম কোথায় যেন আলো জ্বেলে উঠল হঠাৎ।
আমি রোডেরিকের ভূতের বিশাল বাড়িটাকে দেখতে লাগলাম অবাক বিস্ময়ে। দেখতে পেলাম বাড়িটার ফাটলগুলো। হঠাৎ মনে হলো ফাটলগুলো ক্রমশ বড় হতে আরম্ভ করেছে, আর কোথা থেকে একটা ঘূর্ণিঝড় দৈত্যের মতো বাড়িটার উপরে এসে ঝাঁপিয়ে পড়লো। তার সাথে সাথে গোটা বাড়িটাই ধসে পড়লো, দেয়ালগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। অসংখ্য জল তরঙ্গ বাজার মতো আমার মনে ভেসে এলো একটা বিরাট জল কোলাহল। আমি দাঁড়িয়েছিলাম তখন সেই কালচে সরু খালটার সামনে। আমি অবাক বিস্ময়ে দেখতে লাগলাম খালের জলের মধ্যে কেমন করে তলিয়ে যাচ্ছে রোডেরিক আশারের ভুতুড়ে বাড়িটা।